হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ক্লাস ভিডিও। আজকের ক্লাসটি কৃষিগুচ্ছ ভর্তি প্রস্তুতি স্পেশাল ইংরেজি কোর্সের 6তম ক্লাস। এই কোর্সটি আজ থেকে 1 বছর আগে শুরু করা হয়েছিল, বাট কিছু সমস্যার কারণে পুরোপুরি কমপ্লিট করা হয়নি। এখন পর্যন্ত সর্বমোট 8টি ক্লাস নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম 3টি ক্লাস হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিংয়ের উপর, অর্থাৎ কোশ্চেন ব্যাংক সলভ করে অ্যানালাইসিস করে কি কি প্রশ্ন কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় এসে থাকে সেগুলোর একটা সাজেশন দেওয়া হয়েছে, এবং তার মধ্যে যে টপিকগুলো আননোন বা সচরাচর অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আসে না কিন্তু কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ে প্রচুর প্রশ্ন করা হয়ে থাকে, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল প্রথম 3টা ক্লাসে। এরপর কিউবি অ্যানালাইসিস করে যতগুলো টপিক আমরা পেয়েছিলাম সেই টপিকগুলোর উপর ভিত্তি করে টপিক বিশ্লেষণী ক্লাস দেওয়া হচ্ছে, যার মধ্যে 5টি ক্লাস ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, আর আজকের ক্লাসটি তারই 6তম ক্লাস। তো যেই কোর্সটা আমরা 1 বছর আগে চালু করে শেষ করতে পারিনি সেটা আমরা এই বছর শেষ করব ইনশাল্লাহ। অর্থাৎ আগামী 12ই এপ্রিল কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আগেই তোমরা ইংলিশ ফুল কোর্সটা ইউটিউবে একদম ফ্রিতে করতে পারবা, কারণ আমরা আগামী 12ই এপ্রিলের আগে এই প্লেলিস্টটাকে সম্পন্ন করব। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। নতুন করে কোর্সটি শুরু করার আগে আমরা আরেকবার দেখে নেই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য ইংরেজির গুরুত্বপূর্ণ টপিকগুলির মধ্য থেকে কোন কোন টপিকগুলি আমরা ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা করার মাধ্যমে শেষ করেছি। আমরা এই প্লেলিস্টের মাধ্যমে সর্বপ্রথম যে টপিকটি শেষ করেছি সেটা হচ্ছে মডাল, সাবজেন্টিভ অ্যান্ড কজেটিভ ভার্বস। তারপর আমরা অ্যাডজেক্টিভ এবং কম্প্যারিজন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আর এই কম্প্যারিজন মানেটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। এই টপিকটা আমরা কমপ্লিটলি শেষ করেছি। তারপর আমরা যে টপিকটা শেষ করেছি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। এই টপিকটাও আমাদের শেষ হয়ে গেছে। আর এই টপিকগুলো শেষ করার সময় আমরা কনসেপ্ট অফ পার্টস অফ স্পিচ এই টপিকটা শেষ করেছি। আর এখানে সব থেকে লেস ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই 3-4টা টপিক এখানে যে আছে, ইউজ অফ কনজাংশন, প্রনাউন, অ্যান্টিসিডেন্ট, মডিফায়ার অ্যান্ড ক্লজ। এগুলো হচ্ছে সব থেকে লেস ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এখন পর্যন্ত একটা প্রশ্নই কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে। কনসেপ্ট অফ পার্টস অফ স্পিচ নিয়ে যখন আমরা আলোচনা করেছি তখন আমরা মেইনলি বেসিক গ্রামারের যে ভিত্তিটা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আর গ্রামারের ভিত্তি নিয়ে আলোচনা করার সময় আমরা টেন্স যে টপিকটা এই টপিকটা আমরা শেষ করে ফেলছি। আর ভয়েসটা আমাদের রানিং আছে, এটা এখনো শেষ হয়নি। আজকে ক্লাস করার পর আরেকটা ক্লাস করব ভয়েসের উপর, তাহলে আমাদের ভয়েসটা টোটালি শেষ হবে। আমরা কিন্তু এখানে প্রত্যেকটা টপিক বেসিক থেকে শুরু করছি এবং লিজেন্ডারি লেভেলে গিয়ে শেষ করছি। এই জন্যই আমরা প্রত্যেকটা টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি এই কোর্স প্লেলিস্টটাতে। তাহলে এখন পর্যন্ত যে টপিকগুলো বাকি আছে সেই টপিকগুলো আমরা আগামী 12 তারিখের মধ্যে কমপ্লিট করব। দেখা যাক সেই টপিকগুলো কি কি। প্রথমে আছে রাইট ফর্ম অফ ভার্বস, এটা বাকি আছে। তারপর হচ্ছে নাউন, এরপর হচ্ছে ন্যারেশন, তারপর ট্রান্সফরমেশন, কন্ডিশনাল, আর হচ্ছে ইউজ অফ আর্টিকেল। তাহলে টোটাল টপিক বাকি আছে 6টা। এই 6টা টপিকের মধ্যে এই নাউনের যে টপিকটা সেই টপিকটা কিন্তু তোমরা মেডি প্লেলিস্ট থেকে, মেডি ইংলিশ প্লেলিস্ট থেকেও কিন্তু কমপ্লিট করে ফেলতে পারো, কারণ মেডি ইংলিশ প্লেলিস্টে এই নাউনটাকে এমনভাবে গোছানো হয়েছে, এমনভাবে সাজানো হয়েছে, টোটাল 10টা ক্লাসের মাধ্যমে নাউনটাকে শেষ করা হয়েছে একদম বিসিএস জব এক্সাম পর্যন্ত। এর মানে তোমরা যদি মেডিকেল ইংলিশ প্লেলিস্ট থেকে নাউন এই টপিকটা শেষ করো টোটাল 10টা ক্লাস, তাহলে তোমার বিসিএস বলো, চাকরি বলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বলো, সব পরীক্ষার জন্য নাউন এই টপিকটা কমপ্লিট হয়ে যাবে। আমি কৃষিগুচ্ছ ভর্তি প্রস্তুতি স্পেশাল এই কোর্সে সবগুলো টপিকই শেষ করব, সবগুলো টপিকই কমপ্লিট করব। তারপরও তোমরা যাতে আরো বেশি পারদর্শী হতে পারো সেজন্য বলছি আমাদের চ্যানেলে ইতিমধ্যে যে সকল টপিকের উপর ক্লাস অ্যাভেলেবল আছে সেই ক্লাসগুলো করে ফেলো, তাহলে তোমাদের দক্ষতা আরো বেড়ে যাবে। যেমন কন্ডিশনালের উপর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পেশাল ক্লাস আছে, ন্যারেশনের উপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পেশাল ক্লাস আছে। এগ্রি ইংলিশ কোর্সের পাশাপাশি যদি এই ক্লাসগুলো করো তাহলে এই টপিকগুলো নিয়ে তোমাদের আরো বেশি ধারণা হবে, তোমাদের বেশি প্র্যাকটিস হবে, আর বেশি প্র্যাকটিস হওয়া মানে সেই টপিকগুলোতে আরো বেশি পারদর্শী হওয়া। এই ছিল আমাদের কোর্সের ওভারভিউ। এখন পর্যন্ত যে টপিকগুলো আমরা শেষ করেছি এবং যে টপিকগুলো আমরা শেষ করিনি সেগুলো দেখেছি। আজকে আমরা ভয়েসের লেভেল 3 নিয়ে আলোচনা করব, কারণ এখন পর্যন্ত আমরা লেভেল 2 কমপ্লিট করেছি। ভয়েসের লেভেল 3 নিয়ে আলোচনা করার পূর্বে প্রিভিয়াস ক্লাসে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছিল সেটার সমাধান করব। গত ক্লাস শেষে এই 5টা সেন্টেন্স দেওয়া হয়েছিল এবং কমেন্ট করে তোমাদের উত্তর বলতে বলা হয়েছিল। তোমরা যারা গত ক্লাসটা করোনি তারা চাইলে এখন ভিডিওটা পজ করে এই 5টা প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাতে পারো। এখন আমি এই 5টা প্রশ্নের সলিউশন দেব, কিন্তু বিস্তারিত আলোচনা করব না, কারণ এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে গত ক্লাসে। তোমরা যদি গত ক্লাসটা করার পর এই 5টা প্রশ্ন সমাধান করো তোমরা 100% এই 5টা প্রশ্নের উত্তর করতে পারবা। এরপরও তোমাদের সিউরিটির জন্য আমি 5টা প্রশ্নের সলিউশন দিয়ে দিচ্ছি। কোনো প্রশ্নের উত্তর যদি তোমার বুঝতে সমস্যা হয় তাহলে এই ক্লাসটা করার পর 5 নাম্বার ক্লাসটা করে ফেলো। 5 নাম্বার ক্লাসটা করে ফেললে এই 5টা ভয়েসের সলিউশন কিভাবে আমি করলাম সেটাও তোমরা জানতে পারবে। ওকে, তো দেখা যাক ভয়েসের মেইন মোটিভ কি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থাকবে, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস থাকবে, এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যেটা অবজেক্ট হবে অ্যাক্টিভ ভয়েসে সেটা সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যেটা অবজেক্ট হবে সেটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট হবে, এবং টেন্স অনুযায়ী সেখানে কিছু পরিবর্তন হবে। আর মূল যে মোটিভটা সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি নিজে কিছু করে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস,
কারণ সেখানে সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কাজটা করছে। কিন্তু সাবজেক্ট যদি নিজে কিছু না করে অন্য কিছু দ্বারা করা বোঝায় তাহলে সেটা হচ্ছে কি পেসিভ ভয়েস। তাহলে এখানে দেখো আওয়ার প্যারেন্টস শুড বি রেসপেক্টেড বাই আস, দেখেই বোঝা যাচ্ছে এটা পেসিভ ভয়েস। এর কারণটা কি, এখানে কর্তা কারা? আস, মানে আমরা। আমাদের উচিত আমাদের বাবা মাকে সম্মান করা। কিন্তু এখানে কি এটা বোঝাচ্ছে? না, এখানে বোঝাচ্ছে আমাদের বাবা মাকে আমাদের দ্বারা সম্মানিত হওয়া উচিত। সম্মানিত হওয়া উচিত আর আমাদের সম্মান করা উচিত, দুইটা কি একই রকম সেন্টেন্স? হ্যাঁ একই রকম, কিন্তু একটাতে সাবজেক্ট সক্রিয় হয়ে বোঝাচ্ছে আমাদের করা উচিত, আরেকটাতে সাবজেক্ট সক্রিয় না, বোঝানো হচ্ছে কি আমাদের দ্বারা সম্মানিত হওয়া উচিত। কারোর দ্বারা বোঝাচ্ছে, কারোর দ্বারা বোঝালে সেটা পেসিভ, আর সেটা যদি কর্তা দ্বারা একদম সরাসরি বোঝায় তাহলে সেটা কি অ্যাক্টিভ ভয়েস। এখন এই প্রথম সেন্টেন্সটা আমরা ফাইন্ড আউট করে ফেলছি কোন ভয়েস ফর্মে আছে, এটা হচ্ছে পেসিভ ভয়েস ফর্মে আছে। এখন আমাদের কি করতে হবে, চেঞ্জ ইট টু আদার ফর্ম, তার মানে পেসিভে আছে, এখন এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ করার ক্ষেত্রে কি করতে হয়, পেসিভ ভয়েসের যে অবজেক্টটা আছে সেটা সাবজেক্ট হবে। এখানে অবজেক্ট কি ছিল? আস, তো এটা সাবজেক্ট কি হবে? উই। এরপর টেন্স অনুযায়ী আমাদের একটা ভার্ব বসাতে হবে, বাট এখানে আছে কি মোডাল ভার্ব আছে, শুড আছে। আর আমরা কি জানি ভয়েসের ক্ষেত্রে ক্যান, কুড, মে, মাইট, শুড এগুলো যদি থাকে সেগুলো আর চেঞ্জ হয় না, সেগুলোর পরে জাস্ট একটা ভি অ্যাড করে তারপর একটা ভার্বের বি3 ইউজ করা হয়। তার মানে এখানে যে শুড ছিল, শুডটাই এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, উই শুড। এরপর ভি আছে, বিটা কোথায় বসে? পেসিভ ভয়েসের ক্ষেত্রে বসে। সো আমরা এখানে বি ব্যবহার করবো না, জাস্ট এরপরে যে ভি3টা আছে সেই ভি3টাকে আমরা এখানে ভি1 হিসেবে নিয়ে আসবো, কারণ শুডের পরে মডেল অক্সিলারি ভার্বের পরে কি ব্যবহৃত হয়? ভি1 ব্যবহৃত হয়। তাহলে এখানে রেসপেক্টেড ছিল, এই জায়গায় কি হবে? রেসপেক্ট। এরপর পেসিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল সেটা কি হয়ে যাবে? অবজেক্ট হয়ে যাবে। তো উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, এটাই হচ্ছে এই 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এই উত্তরটা তোমরা খাতায় লিখে ফেলো, কারণ আমি এটা মুছে পরের প্রশ্নের সমাধান করব। পরের প্রশ্নে বলা হয়েছে দে ওয়ার টকড অফ বাই আস, এটা কিন্তু গ্রুপ ভার্বের ভয়েস ফর্ম, কারণ এই টকড অফ দ্বারা একটা ভার্ব বোঝাচ্ছে যেখানে একের অধিক শব্দ আছে, আর আমরা জানি একের অধিক শব্দ মিলে একটা কাজ বোঝালে সেটা হচ্ছে কি গ্রুপ ভার্বস। তার মানে এই টকড অফটা টোটালি একটা ভার্ব, আর এখানে আছে ওয়ার, তারপর ভায়াস আছে, এটাও বোঝা যাচ্ছে যে পেসিভ ফর্মে আছে। এটাকে আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তাহলে আমরা কি করব? আগের নিয়ম, এখানে আস আছে, এটার যে সাবজেক্ট ফর্ম আছে সেই সাবজেক্ট ফর্মটা আমরা লিখবো উই। এখানে ওয়ার টকটা ছিল, তার মানে বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল এবং সেটার ভয়েস ফর্ম করা হয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি করি? ওয়াজ ওয়ার ব্যবহার করি, যেহেতু এখানে ওয়ার ছিল তো এই ওয়ারটা আমরা এখন ব্যবহার করবো। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে না, কারণ অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যেটা পাস্ট ইনডিফিনিট থাকে সেটাকে আমরা ওয়াজ বা ওয়ার দিয়ে ভয়েস চেঞ্জ করে থাকি। তাহলে আমরা এখানে কোন ভার্বটা ব্যবহার করব? ভার্বের বি2 ব্যবহার করবো। তো টকড অফ এর বি2 হচ্ছে টকড অফই, তাহলে উই টকড অফ। এরপর আমরা কি ব্যবহার করব? পেসিভ ভয়েসের যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করব। উই টকড অফ, এখানে দে ছিল, দের পেসিভ ফর্ম কি হবে? দ্যাম হবে। এটা হচ্ছে সেকেন্ড প্রশ্নের সলিউশন। এর পরের যে প্রশ্নটা আছে সেখানে বলা হয়েছে প্যানিক সিজ মি, এখানে বোঝা যাচ্ছে যে প্যানিক যেটা সরাসরি আমাকে বাজেয়াপ্ত করেছে। তো এখানে কর্তা যেটা সরাসরি কাজটা করছে, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর এটাকে আমাদের কি করতে হবে? পেসিভ করতে হবে। তাহলে কিভাবে পেসিভ করব? এখানে যেটা সাবজেক্ট আছে সেটা অবজেক্ট হবে, আর যেটা অবজেক্ট আছে সেটা সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্ট আছে মি, আর মি এর সাবজেক্ট ফর্ম কি? আই। এরপর এই পুরো সেন্টেন্সটা কি টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সেখানে আমাদের ওয়াজ ওয়ার ইউজ করতে হয়। আয়ের সাথে কোন ভার্বটা যাবে? আয়ের সাথে যাবে ওয়াজ ভার্বটা। এরপর এখানে যে ভার্বটা আছে সেই ভার্বটার বি3 ইউজ করবো, আর সিজডের বি3ও সিজডেই হবে। এরপর আমাদের একটা প্রিপোজিশন বসাতে হবে, আর প্রিপোজিশন হিসাবে আমরা নর্মালি বাই ব্যবহার করি, টু ব্যবহার করি, কিন্তু এই জায়গাতে আমরা ব্যবহার করব উইথ। আই ওয়াজ সিজড উইথ প্যানিক। এখানে সিজডের সাথে উইথ কেন ব্যবহার করছি এটা পুরোপুরি ব্যাখ্যাটা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা যারা বুঝতে পারছো না যে এখানে উইথ কেন ব্যবহৃত হয়েছে, যদি গত ক্লাসটা করো তাহলে এটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এর পরের প্রশ্নে বলা হয়েছিল হার বিউটি চার্মড মি, এই সেন্টেন্সটা কোন ফর্মে আছে? দেখাই যাচ্ছে এটাও আগের মতোই, জাস্ট বি2 আছে, সাবজেক্ট আছে এবং অবজেক্ট আছে। তার মানে এটা একটা অ্যাক্টিভ ভয়েস, এবং এই ভয়েসটাকে আমাদের কি করতে হবে? পেসিভ করতে হবে। পেসিভ করার ক্ষেত্রে নর্মালি আমাদের এই মিটাকে প্রথমে আই করে নিতে হবে, করে নিলাম। এরপর টেন্স অনুযায়ী একটা ভার্ব ব্যবহার করতে হবে, এখানেও ওয়াজ হবে, নিয়ে নিলাম। এরপর আমাদের কি করতে হবে? যে ভার্বটা আছে সেই ভার্বের বি3 ব্যবহার করতে হবে। চার্মের বি3 হচ্ছে চার্মডি। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে কি বাই ব্যবহার করব, উইথ ব্যবহার করব? না, এখন আমরা ব্যবহার করব অ্যাট। কেন অ্যাট ব্যবহার করেছি?
কারণ হচ্ছে চার্ম এই শব্দটা। এই চার্মের পাশাপাশি আরও অনেক শব্দ আছে যে শব্দগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি, উইথ ব্যবহার করি। যখন চার্মডের পরে পেসিভ ভয়েসে পার্সন হবে তখন সেটার পূর্বে আমরা উইথ ব্যবহার করি, কিন্তু যখন আচরণ বা গুণ হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করি। আর এখানে হার বিউটি বলতে তার সৌন্দর্যকে বোঝাচ্ছে, আর এটা একটা গুণ। যেহেতু পেসিভ ভয়েসে আই ওয়াজ চার্মড লেখার পর আমাকে হার বিউটি লিখতে হবে, একটা গুণকে নির্দেশ করতে হবে, সেজন্য এখানে আমাকে কি ব্যবহার করতে হবে? অ্যাট ব্যবহার করতে হবে। তাহলে আই ওয়াজ চার্মড অ্যাট হার বিউটি। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের উত্তর। এখন সাপোজ এখানে হার বিউটি চার্মড মি না বলে এই হার বিউটির জায়গায় যদি কোনো ব্যক্তির প্রনাউন হতো, সাপোজ এখানে হার বিউটি না হয়ে শি চার্মড মি হতো, তাহলে এখানে আই ওয়াজ চার্মড এই পর্যন্ত ঠিক থাকতো, আর এখানে অ্যাট ব্যবহার না করে উইথ ব্যবহার করতে হতো এবং শি এর যে পেসিভ ফর্ম হার সেটা ইউজ করতে হতো। তার মানে আই ওয়াজ চার্মড উইথ হার, এটা তখন সঠিক উত্তর হতো। আর এখন যেহেতু এখানে গুণ আছে সেই জন্য সঠিক উত্তর কি হবে? আই ওয়াজ চার্মড অ্যাট হার বিউটি। আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় তাহলে আগের ক্লাসটা করবা, এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। এর পরের প্রশ্নটা দেখো, হি মেড আস ওয়ার্ক। এর মানে হচ্ছে সে আমাদের কাজটা করেছে বা সে আমাদের কাজটা করেছেন। তাহলে কাজটা কে করেছে? সে করেছে, সরাসরি করছে না, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটাকে আমাদের পেসিভ করার ক্ষেত্রে কি করতে হবে? এখানে কয়টা অবজেক্ট আছে? 2টা অবজেক্ট আছে, কিন্তু একটা হচ্ছে আস, একটা হচ্ছে ওয়ার্ক। এটা নিয়েও আমরা বিস্তারিত আজকে ক্লাসে আলোচনা করবো। 2টা অবজেক্ট থাকলে কি করতে হয়, কোন অবজেক্টটাকে সাবজেক্ট ধরতে হয়, কেন ধরতে হয়, সেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তখন আমরা এই প্রশ্নের সমাধানটা করবো। ওকে, তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। এখানে আরেকবার রিভিউ করে নেওয়া যাক ভয়েসটা আসলে কি। আমি বারবার রিভিউ করছি যাতে তোমাদের একদম মুখস্থ টুটস্থ হয়ে যায়, দ্বিতীয়বার যাতে এই টপিকটা পড়তে না হয়। ভয়েস 2টা, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে পেসিভ ভয়েস। এতটুকু তো আমরা জানি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা পেসিভ ভয়েসের অবজেক্ট হয়, পেসিভ ভয়েসের সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা পেসিভ ভয়েসের সাবজেক্ট হয়, নর্মালি একটার বিপরীত। অ্যাক্টিভ ভয়েসের যে টেন্স থাকবে পেসিভ ভয়েসের টেন্সটা সেমই থাকবে, জাস্ট সেখানে এক্সট্রা কিছু ভার্ব ইউজ করতে হয়। যেরকম অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পেসিভ ভয়েসে এম ইজ আর ব্যবহার করতে হয় এবং তারপর V3 ইউজ করতে হয়। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে V3 ডাজন্ট ম্যাটার, বাট পেসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় V3 থাকতে হবে, কারণ অ্যাক্টিভ ভয়েসে আমাদের সবগুলো টেন্সের মধ্যে V3 থাকে না, কিন্তু পেসিভ ভয়েসে প্রত্যেকটা টেন্সের ভয়েস ফর্মে কি করতে হবে? V3 থাকতে হবে। এগুলো হচ্ছে আমাদের কম্পালসারি যে নিয়মগুলো, যেগুলো জানলে ভয়েস আমাদের অটোমেটিক্যালি ক্লিয়ার। বাট আমরা তো লেভেল 3-তে আছি, L3-তে আছি না, কারণ আমরা L1 এবং L2 দেখছি। L3-তে যেহেতু আছি সেহেতু আজকের ক্লাসটা তুলনামূলক বাকি ক্লাসগুলোর তুলনায় কঠিন হবে, এবং এখানে যে প্রশ্নগুলো সমাধান করব সেই প্রশ্নগুলো একটু কঠিনই হবে, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। সেই কঠিনটাকে সহজ করে দেওয়ার দায়িত্বই হচ্ছে আমার। এখানে 3টা সেন্টেন্স আছে, দেখো। ইউ মাস্ট শাট দিস ডোরস, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, আর আছে ইউ আর টু কালার দিস পিকচার। এখানে দেখো মাস্ট আছে। মাস্ট হচ্ছে কি একটা মোডাল অক্সিলারি ভার্ব। ইউ মাস্ট শাট দিস ডোরস, তোমাকে অবশ্যই এই দরজাগুলো বন্ধ করতে হবে। আর তুমি কি জানো, অ্যাক্টিভ ভয়েসে যদি মোডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই মোডাল অক্সিলারি ভার্বটা পেসিভ ভয়েসে কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, শুধুমাত্র এই মাস্টের পর একটা ভি ব্যবহার হবে, আর এইখানে যে ভার্বটা আছে সেই ভার্বের V3 হবে। এতটুকুই হচ্ছে তোমার ইন্টারচেঞ্জ সেন্টেন্সের মধ্যে। আর আশেপাশে নর্মাল সেটা হচ্ছে কি, অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। তাহলে এই সেন্টেন্সের সঠিক উত্তরটা কি হবে? ইউ মাস্ট শাট দিস ডোরস বলা হয়েছে, তাহলে কি দ্যাস ডোরস, এখানে মাস্ট হবে, তারপর একটা ভি হবে, এরপর শার্টই থাকবে, কারণ শার্টের V3 হচ্ছে কি শার্ট, তারপর এখানে বাই ইউ হবে। এটাই হচ্ছে সঠিক উত্তর। এখন পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় এই পার্টটুকু নাও থাকতে পারে। তোমার 4টা অপশন দেওয়া থাকবে, 4টা অপশনের মধ্যে দেওয়া আছে দ্যাস ডোরস মাস্ট বি শাট। পরীক্ষার প্রশ্নে অপশন হিসেবে যদি এতটুকু থাকে তাহলে তুমি কি সেটা দাগাবা না? অবশ্যই দাগাবা, কারণ এটাও কিন্তু সঠিক উত্তর। এখানে জাস্ট বাই ইউ যে পার্টটা আছে এই পার্টটা শুধু উজ্জ্ব অবস্থায় আছে, অর্থাৎ সেটা এখানে লেখা হয়নি। তো বাই ইউ যদি লেখা থাকুক বা না থাকুক, আমার তো এতটুকু সেন্টেন্স পেসিভ ভয়েসের যে ফর্মটা সেটা ফলো করছে না, রুলসটা ফলো করছে। ইউ মাস্ট শাট দ্যাস ডোরস মাস্ট বি শাট। কার দ্বারা? আমার দ্বারা। তো এই পর্যন্ত পেসিভ ফর্মের স্ট্রাকচার ফলো করছে, সুতরাং এতটুকু যদি থাকে প্রশ্নে সেটাও কি সঠিক উত্তরই হবে। এরপরে সেন্টেন্সটা দেখো, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। এখানে যে গোয়িং টু আছে এই জিনিসটাতে ফোকাস করার পূর্বে এখানে যে ইজ ভার্বটা আছে সেই ভার্বটা তো ফোকাস করতে হবে। এই ইজ অ্যাকচুয়ালি কি ধরনের ভার্ব? এই ইজ হচ্ছে বি ভার্ব, আর এখানে বি ভার্বের পরে কি আছে? প্লাস গোয়িং টু আছে, তাই না? বি প্লাস গোয়িং টু যদি কোনো অ্যাক্টিভ ফর্মে থাকে তাহলে সেই ক্ষেত্রেও মোডাল অক্সিলারি ভার্বের মতোই পেসিভ ফর্ম করতে হয়। তার মানে এখানে বি প্লাস গোয়িং টু আছে, তারপর কি করতে হবে? একটা ভি ইউজ করতে হবে, এরপর একটা V3 ইউজ করতে হবে। এটাই হচ্ছে রুলস। যেহেতু বি এর উপর এই গোয়িং টুটা নির্ভর করছে, সেই জন্য বি ভার্ব কারা সেটা তো তোমাকে জানতে হবে। তাহলে জেনে নেওয়া যাক আসলে বি ভার্ব কারা। কাদের পর গোয়িং টু থাকলে তোমাকে জাস্ট একটা বি অ্যাড করে V3 ব্যবহার করতে হবে। বি ভার্বের মধ্যে প্রথম যে বি ভার্বগুলো আমরা জানি সেটা হচ্ছে এম, তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে আর, ওয়াজ, ওয়ার, এরপর ভি, তারপর উইন, এরপর
উইং, এই কয়েকটাই হচ্ছে ভি ভার্ব, এর বাইরে কোনো প্রকার ভি ভার্ব নেই। তার মানে এই ভার্বগুলো থাকার পর যদি গোয়িং টু থাকে, এরপর তোমাকে কি করতে হবে, জাস্ট একটা ভি ইউজ করতে হবে। তারপর অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা থাকবে ওপেন, সেই ভার্বটাকে কি করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্মে নিতে হবে অ্যান্ড দেন নর্মাল যে নিয়মটা ফলো করি সেই নিয়মটা ফলো করতে হবে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা এখন কি করব, পেসিভ ভয়েস করব। পেসিভ ভয়েস করলে কি করতে হবে, এই সেন্টেন্সের অবজেক্টকে অ্যাজ অফ, তো অ্যাজ অফটা শুরুতে চলে আসবে। আর যেহেতু এখানে ইজ আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স, আমরা এখানে এই টেন্স অনুযায়ী ভার্বটা বসাই দেব ইজ। নর্মালি এমিজারের পর বি1 প্লাস আইএনজি থাকলে সেটাকে আমরা কি ধরি, কন্টিনিউয়াস ফর্ম ধরি। সেই কন্টিনিউয়াস ফর্মের যখন পেসিভ করি সেক্ষেত্রে একটা উইং ইউজ করি, তাই না? কিন্তু এখানে কি আমরা উইং ইউজ করব? অবশ্যই না, কারণ এখানে নিয়মটাই হচ্ছে আলাদা। এখানে নিয়মটা হচ্ছে বি প্লাস গোয়িং টু, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু আমরা কন্টিনিউয়াসের রুলসটাই ফলো করব। তো এখানে কি করতে হবে, এখন অ্যাশ অফ ইজ গোয়িং টু ছিল, গোয়িং টুটা আমরা গোয়িং টু যেভাবে আছে সেভাবেই লাগবো। এরপর একটা ভি আসবে, তারপর যে ভার্বটা ছিল ওপেন, সেই ভার্বটার যে ভি3 সেটা আমরা এখানে ইউজ করব। গোয়িং টু বি ওপেন্ড কার দ্বারা, হি দ্বারা, তার মানে বাই হিম। এটা হচ্ছে এই ভয়েসের সঠিক উত্তর। তারপরে যেটা আছে, ইউ আর টু কালার দিস পিকচার, এখানে যে আর টু বিষয়টা বলা হয়েছে, তোমরা অ্যাকচুয়ালি হ্যাভ ভার্বের সাথে টু ব্যবহৃত হতে দেখছো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, বাট আর টু, ইজ টু, এম টু এগুলো তোমরা সচরাচর দেখো নাই, খুব একটা ইউজও হতে দেখো নাই। বাট এগুলো এই হ্যাভ টু হ্যাজ টুর মতোই। হ্যাভ টু হ্যাজ টু থাকলেও আমরা জাস্ট হ্যাভ টু হ্যাজ টুর পর একটা ভি ব্যবহার করে সেই ভার্বটাকে ভি3 করে দেই, এখানেও সেম কাজটাই করতে হবে। এখন আশা করি তুমি বুঝতে পারছো এই তিনটা বাক্য এখানে কেন আনা হয়েছে, কারণ তিনটা বাক্যই কি মডেল অক্সিলারি স্ট্রাকচারে যেভাবে আমরা পেসিভ ভয়েস করে থাকি সেম ভাবে এই তিনটা সেন্টেন্সেরও পেসিভ ভয়েস করতে হয়। তার মধ্যে একটা তো মোডালই ছিল, আর বাকি দুইটা মোডাল না, কিন্তু মোডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসের পেসিভ ফর্ম যেভাবে করতে হয় সেভাবে এগুলোরও পেসিভ ফর্ম করতে হয়। সেজন্য এখানে আনা হয়েছে যাতে তোমার কাছে কম্প্যারিজনটা ক্লিয়ার হয়। তাহলে ইউ আর টু কালার দিস পিকচার, এই জায়গাতে কি করতে হবে, নর্মালি এটা যেহেতু অ্যাক্টিভ ভয়েস তাহলে পেসিভ করার সময় দিস পিকচারটা আমাদের কি হবে, সাবজেক্ট হিসেবে চলে আসবে। তাহলে আমরা এখানে দিস পিকচারটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি, দিস পিকচার। এখন এখানে আর টু ছিল, দিস পিকচারের জায়গায় কি আর টু ইউজ করবো না, কারণ এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর আর টু আমরা এখানে ইউজ করবো না, আমরা এখানে ইজ ব্যবহার করবো, ইজ টু, কারণ দিস পিকচারের সাথে ইজ যায় আর না। এরপরে কি ব্যবহার করতে হবে, ভি ইউজ করতে হবে, ইউজ টু বি, এই জায়গায় আমরা দাগ দিয়ে দিই যাতে দুইটা সেন্টেন্সকে সেপারেট করতে পারি। এরপর এখানে যেই কালার ছিল সেটার এখন পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। কালারের পাস্ট পার্টিসিপল হচ্ছে কালার্ড, তারপর ভয়েসের নিয়ম অনুযায়ী আমাদের এখানে একটা ভাই ইউজ করতে হবে। এরপর এখানে ইউ ছিল সাবজেক্ট যেটা, সেটাকে আমাদের অবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে, আর ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউই। তাহলে সঠিক উত্তরটা কি হচ্ছে, দিস পিকচার ইজ টু বি কালার্ড বাই ইউ। আশা করি এতক্ষণ এখানে যা নিয়ে আলোচনা করেছি সবকিছু তোমাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, হোয়াট ইজ দ্য কারেক্ট পেসিভ ফর্ম। তার মানে সেন্টেন্স কারেকশনের টপিক আমরা এখানে নিয়ে এসেছি, অর্থাৎ ভয়েসের মাধ্যমে আমরা সেন্টেন্স কারেকশনটাও দেখে ফেলছি। হোয়াট ইজ দ্য কারেক্ট পেসিভ ফর্ম, এখানে আছে এ হাউস ইজ গোয়িং টু বি বিল্ডিং, এ হাউস ইজ বিং গন, আর এটা হচ্ছে এ হাউস ইজ গোয়িং টু বি বিল্ড, এ হাউস ইজ গন টু বি বিল্ড। কোনটা হবে? যারা এতক্ষণ আমার কথা মনোযোগ দিয়ে শুনেছে এবং আমার কথাগুলো বুঝতে পেরেছে তাদের জন্য এটার উত্তর করা একদম পানির মতো সহজ, কারণ তারা সবাই জানে এটার উত্তর হচ্ছে সি নাম্বারটা, এ হাউস ইজ গোয়িং টু বি বিল্ড। কারণ এখানে বি ভার্ব প্লাস গোয়িং টু আছে, আর বি ভার্ব প্লাস গোয়িং টু যখন থাকবে তখন তারপর একটা ভি যুক্ত হবে এবং যে ভার্বটা থাকবে সেই ভার্বের ভি3 যুক্ত হবে। আর এটা কেবলমাত্র সিতে আছে, বাকিগুলোতে নেই, কারণ এখানে আছে ইজ গন, ইজের সাথে গন টু কখনোই হয় না, নর্মালি গোয়িং টুই হবে, আর এখানে বিং টু এটা তো হবে না। আর এই জায়গায় এই পর্যন্ত ঠিক ছিল, বাট এখানে যে বিল্ডিংটা সেটা কি ভি3 না, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল না। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বোঝাই, ভার্বের সাথে আইএনজি যুক্ত করাকেই বোঝায়, আর অনেক সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান্ডও হয়ে থাকে। ওকে, আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে এই নিচে যে প্রশ্নটা দেখছো সেই প্রশ্নের সঠিক উত্তর কি হবে সেটা কমেন্ট করে জানানো তোমাদের দায়িত্ব। তাহলে কমেন্ট করে জানিয়ে ফেলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। এতক্ষণ আমরা কিছুটা ডিফিকাল্টিসের মধ্যে ছিলাম, বাট এখন আমরা আরও একটু বেশি ডিফিকাল্টিসের মধ্যে চলে যাব। কিন্তু আমি তো বললামই যত কঠিন পড়াই হোক না কেন আমি যেহেতু পড়াচ্ছি তোমার কাছে সহজই মনে হবে, কারণ কঠিন পড়াকে সহজ করে দেওয়ার দায়িত্বই হচ্ছে স্টুডেন্টস লাস্ট চ্যাপ্টারের কাজ। ওকে, তাহলে এখন দেখো এখানে কি বলা হয়েছে, ডু দ্য সাম অফ এ ইউর প্যারেন্টস। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেই সেন্টেন্সগুলোকে পেসিভ ভয়েস একটা নিয়মই ফলো করে থাকি, সেই নিয়মগুলোর মধ্যে জাস্ট কিছু ইন্টারচেঞ্জ হয়ে থাকে। শুধুমাত্র ভয়েস না, এই ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করতে যাও, ন্যারেশন করতে যাও, সব ক্ষেত্রেই নিয়মটা হুবহু অনেক রকম একই হয়ে থাকে। এখানে ডু দ্য সাম আছে, আমরা যখন এটাকে পেসিভ করবো তখন আমাদেরকে ল্যাট ইউজ করতে হবে। আর ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে কি থাকে, ল্যাট যখন ইউজ করা হয় তখন সেখানে কি করতে হয়, শ্যাল ইউজ করতে হয়, শ্যাল দিয়ে কোয়েশ্চেন করতে হয়। আর এখন আমরা যেহেতু ভয়েস করতেছি এখানে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসেরটা পেসিভ ভয়েস করার সময় ল্যাট ইউজ করতে হবে। এখন সেটাই আমরা দেখবো যে কিভাবে আসলে ইউজ করবো। এখানে বলা হয়েছে ডু দ্য সাম, ম্যাথটা করো।
তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝলাম কিভাবে ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্ডার করছে, নিষেধ করুক, আদেশ করুক, উপদেশ দিক, এগুলোর যেটাই করে না কেন সেটাই কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা পেসিভ করি তখন আমাদের একটা ল্যাট লাগে, আমরা এখানে ল্যাট ইউজ করছি। এরপর যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা নিয়ে আসবো, তারপর একটা ভিভার্ব থাকবে, এরপর একটা V3 থাকবে। এটাই হচ্ছে মেইন স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা তোমাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। এরপর যত কিছু হবে তা দেখবা হয় এখানে বসবে, নয় এখানে বসবে, এভাবেই কিন্তু চেঞ্জ হবে, আদারওয়াইজ সেটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এই ডু দ্য সামের যেই পেসিভ ফর্মটা সেটা কি হবে তুমি বুঝতেই পারছো। প্রথমে কি হবে, লেট হবে, তারপরে দ্য সাম হবে, কারণ দ্য সামটা হচ্ছে এখানে অবজেক্ট, তো লেট দ্য সাম। এরপর কি হবে, ভি হবে, তো ভি আমরা ইউজ করলাম। তারপর যে ভার্বটা আছে সে ভার্বের V3 হবে, এখানে ডু আছিল ভার্ব, তো এখানে কি হবে ডান হবে। লেট দ্য সাম বি ডান, এটাই হচ্ছে কি সঠিক উত্তর। দেখা যাক উত্তরটা সঠিক হয়েছে কিনা। দেখো এখানে কিন্তু সেটাই দেওয়া আছে, কিন্তু পরের যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটার সঠিক উত্তর হওয়া উচিত ছিল লেট ইউর প্যারেন্টস, বি আসবে, ইউর প্যারেন্টস ভি, তারপর V3 আসবে অবেইড। কিন্তু এখানে দেখো কি উত্তর দেওয়া আছে, এখানে দেওয়া আছে ইউর প্যারেন্টস শুড বি অবেড। তাহলে আমি যে ভয়েসটা করলাম সেটা কি ভুল হয়েছে? অবশ্যই না, ভুল হয় নাই। কিন্তু প্রশ্নের মধ্যে যদি ল্যাট দেওয়া না থাকে, ল্যাট যুক্ত এই পেসিভ ফর্মটা যদি না থাকে, তাহলে তোমাকে দেখতে হবে সেখানে শুড দ্বারা পেসিভ ফর্ম দেওয়া আছে কিনা। যদি থাকে তাহলে সেটা সঠিক উত্তর হবে। এই দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমি বলে আসছিলাম এক কোয়েশ্চেনের ক্ষেত্রে ল্যাট থাকলে আমাদের কী করতে হয়, শেল দিয়ে কোয়েশ্চেন করতে হয়। সেমভাবে এখানে যদি ল্যাট না থাকে তাহলে ইউর প্যারেন্টস শুড বি অবেড। নর্মালি আমাদের যেটা করতে হয় সেটাই করা হয়েছে, ইউর প্যারেন্ট যেটা অবজেক্ট ছিল সেটাকে সাবজেক্ট করা হয়েছে, তারপর টেন্স অনুযায়ী একটা ভার্ব ব্যবহার করতে হয়েছে। এখানে যেহেতু ল্যাট নেই সেই জন্য আমরা এখানে শুড ইউজ করছি, আর শুডের পর এখানে বি ইউজ করে যে ভার্বটা ছিল সেই ভার্বটা V3 করে দিছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, অবে ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে সম্মান করো বা তোমার বাবা মাকে মেনে চলো। এই কথাটা কি বাস্তব না? এই কথাটা কি অবাস্তব কিছু বা ইতিবাচক কোনো কিছু না? এই কথাটা কিন্তু বাস্তব, বাস্তবিক এবং নৈতিক একটা বিষয়। যখন তোমাকে বাস্তব কোনো কিছু করতে হবে বা নৈতিক একটা বিষয় তোমাকে শেখানো হচ্ছে, তোমাকে যখন করতে হবে, তখনই কেবল এই জিনিসটা হতে পারে, ল্যাট না থেকে শুড বি থাকতে পারে। তখনই তোমার উত্তর কি করতে হবে, এই শুড বি যেটা সেটাই করতে হবে। আবার প্রশ্নটা ব্ল্যাঙ্ক ছেড়ে এসো না, ওকে? নর্মালি তোমাকে কোনটা ফলো করতে হবে, ল্যাট, তারপর অবজেক্ট হবে, এরপর বি হবে, এরপর V3 হবে, রাইট? বাট যদি প্রশ্নে ল্যাট না থাকে এবং সেইখানে যে প্রশ্নটা করা হয়েছে সেটা বাস্তবিক অর্থ বোঝাচ্ছে বা নৈতিক কিছু বোঝাচ্ছে, তখন সেখানে কীভাবে করতে হবে, শুড বি ইউজ করে পেসিভ ফর্ম করতে হবে। আশা করি ক্লিয়ার। তাহলে একটা উদাহরণ দেখা যাক, মেক দ্য সেন্টেন্স পেসিভ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবা, নৈতিক কথা বলা হয়েছে। তাহলে এটার আমরা দুইটা নিয়মই কিন্তু করতে পারবো, কিন্তু আমরা নর্মালি কোন নিয়মটা ফলো করবো, প্রথম যে রুলসটা সেটাই ফলো করবো, ল্যাট, তারপর দ্য ট্রুথ, এরপর কি করতে হবে, রুলস অনুযায়ী বি আনতে হবে, তারপর এখানে স্পিক ছিল, এখন এই স্পিকটাকে কি করতে হবে, স্পোকেন করতে হবে, কারণ স্পিকের V3 হচ্ছে স্পোকেন। বাকি আছে কি, অলওয়েজটা বাকি আছে, এই অলওয়েজটা আমরা শেষে লিখে ফেলবো, তাহলে আমাদের আনসার হয়ে গেছে। তাহলে দেখা যাক অপশনে এই প্রশ্নের উত্তর আছে কিনা। লেট দ্য ট্রুথ বি স্পোকড অলওয়েজ, এখানে ভার্বটা কি হয়েছে না, তাহলে এইটা বাদ। এরপর লেট দ্য ট্রুথ বি স্পোকেন, এই অপশনটা কিন্তু হয়েছে, তার মানে সঠিক উত্তর এটাই। তারপর আমরা বাকি অপশনগুলো দেখবো, লেট দ্য ট্রুথ হ্যাড স্পোকেন অলওয়েজ, তারপর লেট দ্য ট্রুথ ওয়াজ স্পোকেন অলওয়েজ, এটা কি হলো, এটা কি হলো না। এখানে ওয়াজ এটা মেইনলি বি ভার্ব, কিন্তু তোমাকে রুলস অনুযায়ী বি ইউজ করতে বলছে, সেই বির জায়গায় বি ভার্ব ইউজ করতে বলা নাই, তার মানে এটা কি হচ্ছে না, এটাও বাদ। আর হ্যাড তো কেন হবেই না, কারণ এখানে তো বি নাই, তাহলে সি নাম্বার অপশনটা বাদ। তুমি যদি অপশন এলিমিনেট করতে পারো তারপরেও কিন্তু সঠিক উত্তরটা করতে পারবা। তাই এই জন্য আমি আমার প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্টদেরকে অপশন এলিমিনেট করা শেখাই, কারণ এতে তোমাদের অপশন এলিমিনেট করার একটা প্র্যাকটিস হয়ে যায়। এরপরের প্রশ্নটা দেখা যাক। নর্মালি যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো একটা অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ ভয়েসে রূপান্তর করি তখন একটা মাত্র ভার্ব থাকে, কিন্তু এই সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে এখানে ওয়ার্ডার আর একটা হচ্ছে এখানে ডু। তাহলে তুমি কোন ভার্বটাকে পেসিভ ভয়েসে আনবা, এত কিছু চিন্তা করার তো কোনো দরকার নেই। তোমার নিয়ম অনুযায়ী কী করা উচিত, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এখানে আদেশ বোঝাচ্ছে, অর্ডার দ্বারা বোঝাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, লেট আনতে হবে। এখন কোন ভার্বটাকে আমরা ইন্ডিকেট করলাম, কোন ভার্বটা দিয়ে আমরা বুঝলাম যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার যে ভার্বটা সেই ভার্বটা দিয়ে বুঝছে। তাহলে অর্ডার কাকে করা হচ্ছে, হিমকে করা হচ্ছে না, তাহলে এই সেন্টেন্সের অবজেক্টকে, এই হিম। এখানে এই টু ডু দ্য ওয়ার্ক, এই দ্য ওয়ার্কটা কিন্তু এখানে অবজেক্ট না। এখানে যদি আমরা লেটের পরে যদি দ্য ওয়ার্ক আনি তাহলে কিন্তু ভুল হবে। আমরা কাকে আদেশ করছি, কাকে নিষেধ করছি, কাকে উপদেশ করছি, সেটাই হচ্ছে কি অবজেক্ট। তাহলে এখানে অর্ডার আমি কাকে দিচ্ছি, তাকে দিচ্ছি, হিমটাকে আমার এখানে বসাতে হবে। আর আমরা কি জানি, লেট প্লাস কি হয়, অবজেক্ট ফর্ম হয়। তাহলে এখানে হিমটাকে আমরা চেঞ্জ করব না, হিমটা যেভাবে আছে সেভাবে রাখবো, লেট হিম। তারপর যে ভার্বটা আছে সেই ভার্বে কি V3 বসাতে হবে। আমরা এখানে একটা আগে বি আনবো, তারপর আমরা একটা V3 বসাবো, লেট হিম বি অর্ডার্ড। এরপর বাকি যে অংশটা সেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে লেট হিম বি অর্ডার্ড টু ডু দ্য ওয়ার্ক।
তাহলে বুঝতে পারছো যে আমাদের সেন্টেন্সে যে ভার্বটা ছিল ওয়ার্ডার, সেটা হচ্ছে মেইনলি বোঝাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ আদেশ করা হচ্ছে। কাকে আদেশ করা হচ্ছে? হিমকে। এই জন্য হিমটাই হচ্ছে অবজেক্ট, আর বাকি যেটা সেটা আমাদের সেন্টেন্সের একটা অংশ, বাট সেই অংশটা নিয়ে আমরা কোনো কাজ করব না, সেটা যেভাবে আছে সেভাবেই রেখে দিব। এখন আমরা দেখবো অপশনে এই উত্তরটা আছে কিনা। আছে কত নাম্বার অপশনে? 3 নাম্বার অপশনে আছে লেট হিম বি ওয়ার্ডার টু ডু দ্য ওয়ার্ক, কারণ এটাই আমাদের রুলসটা ফলো করেছে, যেটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, রাইট? বাকিগুলোকে ফলো করছে না, এখানে অবজেক্ট ফর্ম না, এখানে সাবজেক্ট ফর্ম চলে আসে, তো এটা এমনিতেই বাদ। আর এই এ নাম্বার অপশনে লেট হিম ঠিক আছে, অর্ডার টু ডু দ্য ওয়ার্ক এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু মাঝখানে যে একটা ভি দরকার সেই ভিটা কি আছে? নাই, তাহলে এই অপশনটাও বাদ। এবার দেখো লেট হিম ওয়ার্ডার, এখানে তো এই ওয়ার্ডার ফর্মটাই ভুল, কারণ এখানে আমাদের V3 করতে হবে, আর আগে কি করতে হবে? একটা ভি আনতে হবে। দুইটা জিনিস এখানে মিসিং আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? হবে না। আর এখানে দেখো এই টু বি ডান পরের যে ভার্বটা, এই ভার্বটাকে কিন্তু করা হয়েছে, সো এইটাও কি ভুল। আলটিমেটলি আমরা আনসার পেয়ে যাচ্ছি সি নাম্বার অপশনটা, লেট হিম বি অর্ডার টু ডু দ্য ওয়ার্ক। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার সি। এই ধরনের আরও কিছু প্রশ্ন আমরা সমাধান করব। ডোন্ট সলভ দ্য প্রবলেম, ডো নট সলভ ইট। এখানে দুইটা সেন্টেন্সে দেখুন নেগেটিভ আছে, এখানেও নট আছে, এখানে অ্যান অ্যাপোস্ট্রফি টি আছে, তার মানে এটাও কি নট ফর্মে আছে। তোমাকে এই নট দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই, তোমার রুলস যেটা আগে ছিল সেটাই থাকবে। রুলস কি ছিল? আগে লেট ছিল, তারপর প্লাস অবজেক্ট ছিল, এরপর প্লাস একটা ভি ছিল, তারপর প্লাস V3 ছিল। আমি ফার্স্টেই বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রুলস যেটা থাকবে সেটাই, এক্সট্রা যত কিছু থাকবে সেগুলো হয় সামনে ব্যবহৃত হবে, নয় শেষে ব্যবহৃত হবে। দেখবা এখানে ঢুকতেছে, এখানে যাচ্ছে, এরকমভাবে আমি কিন্তু বলে রেখেছিলাম, এটাও নর্মালি এরকমই হবে। এখানে যে নটটা আছে না, নটটা শুধু লেট এবং অবজেক্টের মাঝখানে ব্যবহৃত হবে, বাকি যা আছে সব ঠিক থাকবে। তাহলে ডোন্ট সলভ দ্য প্রবলেম এই সেন্টেন্সটার বেসিক ফর্ম কি হবে? লেট, যেহেতু নেগেটিভ সেন্টেন্স সো এখানে আমাদের নট ইউজ করতে হবে। তারপর যে অবজেক্টটা সেটাকে আমাদের মাঝখানে আনতে হবে, দ্য প্রবলেম রুলস অনুযায়ী ভি, তারপর সলভড। এটা তো হয়ে গেল এটার ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অন্যরকম চিন্তা ভাবনা করতে হবে। কারণ হচ্ছে এখানে দ্য প্রবলেম যেটা ছিল সেটা কিন্তু কোনো ব্যক্তি ছিল না বা কোনো প্রনাউন ছিল না, কিন্তু এখন এখানে প্রনাউন চলে আসে, ইট একটা প্রনাউন। আর যখন সেন্টেন্সে প্রনাউন থাকবে, অবজেক্ট হিসাবে যখন প্রনাউন থাকবে, তখন সেই নটটা কোথায় হবে? প্রোনাউনের পরে হবে, আর নর্মালি লেটের পরেই ব্যবহৃত হবে। দেখা যাক এই দুইটা উত্তর আমাদের অপশনে আছে কিনা। এখানে দেখো প্রথমেই বলা হয়েছে লেট নট দ্য প্রবলেম বি সলভড, এই অপশনটা কার উত্তর? এই ডু নট সলভ দ্য প্রবলেমের উত্তরটা হচ্ছে এটা। এরপর ডু নট সলভ ইট, এখানে প্রোনাউন আছে, প্রোনাউনের ক্ষেত্রে নটটা আমাদের কোথায় ব্যবহার করতে হয়? নটটা আমাদের প্রোনাউনের পরে ব্যবহার করতে হয়। তাহলে লেট ইট নট বি সলভড, সঠিক উত্তর কি হবে? এটা। এখানে লেট নট বি সলভড ইট, এটা কি হবে না, কারণ এখানে অবজেক্টটাকে তো এখানে আনাই হয়নি, কারণ আমাকে তো মেইনলি অবজেক্টটা আগে আনতে হবে। এরপর হচ্ছে নটের চিন্তা, অবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে নটটা অবজেক্টের পরে ব্যবহৃত হবে, আর প্রোনাউন না হলে লেটের পরে ব্যবহৃত হবে। এতটুকুই নিয়ম হচ্ছে। যখন অবজেক্টটা প্রোনাউন হবে না তখন নট হবে এই জায়গায়, আর যখন এটা প্রোনাউন হবে তখন নটটা হবে কোথায়? এই জায়গায়, এই যে এইখানে বি এবং অবজেক্টের মাঝখানে। আশা করি ক্লিয়ার। চুজ দ্য কারেক্ট অ্যাক্টিভ স্টেটমেন্ট অফ ইউ আর রিকোয়েস্টেড, এই জায়গায় কি করা হচ্ছে? অনুরোধ করা হচ্ছে। আর আদেশ, নিষেধ, অনুরোধ যাই বোঝাক না কেন সেটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্সে হবে। রিকোয়েস্টেড দিয়ে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা অনুরোধ, রিকোয়েস্ট করা হচ্ছে। আর রিকোয়েস্ট আমরা কীভাবে করি? প্লিজ বা কাইন্ডলি বলে। সুতরাং এখানে যেহেতু ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক নেগেটিভে আছে, ইউ আর রিকোয়েস্টেডের পরিবর্তে আমরা কী ব্যবহার করব? জাস্ট প্লিজ ব্যবহার করব, প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করব। এখন কি প্লিজ নট টু স্মোক বললে হবে না, একটা ভার্ব লাগবে, সেই ভার্ব এসে আমরা এখানে কি নিয়ে আসবো? ডু নিয়ে আসবো। তারপর প্লিজ ডু নট স্মোক, এটা হচ্ছে কি সঠিক উত্তর। এখানে আমরা টু যেটা ছিল সেটা আমরা নিয়ে গেছি, কারণ এটা তো আমাদের পেসিভ ফর্ম ছিল, আর পেসিভ ফর্মটাকে আমরা নর্মালি অ্যাক্টিভ ফর্মে নিয়ে আসছি। তাহলে সঠিক উত্তরটা কী হবে দেখা যাক। প্লিজ ডু নট স্মোক। বাকিগুলো কি হচ্ছে না, কারণ ইজ রিকোয়েস্টেড তো এটা অলরেডি পেসিভ ফর্মে আছে, কারণ পেসিভ ভয়েসের ক্ষেত্রে ইজের পরে যে ভার্বটা থাকে সেটা কি V3 হয়। আর নর্মালি পেসিভ ভয়েস যদি না হতো তাহলে এখানে কি ইজের পরে ভার্বটা কি হতো? আইএনজি যুক্ত হতো, বা ইজটা মেইন ভার্ব হতো। এই ইউ নিড নট স্মোক এটাও তো হবে না, স্মোক নট ইজ রিকোয়েস্টেড এটাও তো না, কারণ মেইনলি ফোকাস করতে হবে আমাদের ইউ আর রিকোয়েস্টেড। তাহলে এখান থেকে তুমি ইনভার্স নিয়মটাও বুঝে ফেলো। ইনভার্স নিয়ম বলতে এখানে যে প্লিজ ডু নট স্মোক আছে, এই সেন্টেন্সটাকে যদি তোমাকে পেসিভ করতে বলতে হতো তাহলে কি করতা? প্লিজ থাকলে, কাইন্ডলি থাকলে সেই ধরনের সেন্টেন্সকে ইউ আর রিকোয়েস্টেড লিখতে হয়, এরপর একটা নট যুক্ত করতে হয়, তারপর একটা টু, এরপর যে ভাবটা থাকবে সেটা। ক্লিয়ার? তাহলে পরেরটা দেখা যায়। ব্রিং মি এ কাপ অফ টি, ব্রিং মি দ্য চেয়ার। দুইটা জিনিস একই ভার্ব দিয়ে শুরু করার কারণ হচ্ছে এখানে দুইটারই আলাদা নিয়ম আছে। এখানে বলা হয়েছে
আমার জন্য এক কাপ চা আনো, আর এখানে বলা হয়েছে আমার জন্য চেয়ারটা নিয়ে আসো। এই দুইটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আছে দুইটা, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে এ কাপ অফ টি। এখানে হচ্ছে মি আর দ্য চেয়ার। এই দুইটা অবজেক্টের ক্ষেত্রে আমরা কোনটাকে সিলেক্ট করে এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সের পেসিভ ফর্ম করব সেটা কিন্তু আমরা আগে দেখে এসেছি। যেটাকে বলা হচ্ছে ব্রিং মি। ব্রিং মি আমাকে আনতে বলা হয়েছে না, আনতে বলা হয়েছে কাকে? ব্রিং মি এ কাপ অফ টি, এক কাপ চা আনতে বলা হয়েছে। আর এখানে কি বলা হয়েছে? একটা চেয়ার আনতে বলা হয়েছে। তাহলে এখানে যে অবজেক্টটা আমরা ব্যবহার করব সেটা অবশ্যই এটা, কারণ আগেরটাই ছিল ওয়ার্ডার হিম, তাকে আদেশ করা হচ্ছিল, তাকেই করা হচ্ছিল। আর এখানে এই জিনিসটাকে আনতে বলা হচ্ছে, এই জিনিসটাকে আনতে বলা হচ্ছে। তাহলে কাকে ফোকাস করা হচ্ছে? এই লাস্টের অবজেক্টটাকে। তাহলে লেটের পরে কোন অবজেক্টটা ব্যবহৃত হবে? এই অবজেক্টটাই ব্যবহৃত হবে। তাহলে প্রথমটাতে আমাদের হচ্ছে লেট, তারপর এ কাপ অফ টি ছিল, এ কাপ অফ টি আমরা এখানে ইউজ করলাম। এরপর আমাদের কি করতে হবে? একটা ভি ইউজ করতে হবে। এখন এখানে ব্রিং ছিল, ব্রিং এর যে ভি3 সেটা আমাদের ইউজ করতে হবে ব্রট। এখন এই মিটাকে কি আমরা বাদ দিব? না, এই মিটাকে আমাদের অ্যাড করতে হবে। সেজন্য আমরা এখানে ফর ইউজ করলাম, ফর মি। সেম ভাবে পরের যে সেন্টেন্সটা সেটাও হবে, কিন্তু এই সেখানে ফরের জায়গায় টু হবে। কেন হবে সেটা দেখার আগে লিখে ফেলি উত্তরটা। লেট দ্য চেয়ার বি ব্রট। এরপর ফরের যেখানে ছিল সেখানে ফর না ব্যবহার করে টু ব্যবহার করতে হবে, আর মি যেটা অবজেক্ট ফর্ম ছিল অবজেক্ট ফর্মই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে টু আর এখানে ফর কেন ব্যবহার করতে হয়েছে? এটার উত্তর জানার জন্য এখানে চলে আসো। এখানে দেখো সেকেন্ড অবজেক্টটা প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে কি ছিল, এরপরের সেন্টেন্সের ক্ষেত্রে কি ছিল। এখানে এ কাপ অফ টি, এক কাপ চায়ের কথা বলা হয়েছে, যেটা আমার জন্য আনতে বলা হয়েছে। আর এখানে যে দা চেয়ারটা আছে সেটা কি বলা হয়েছে? নিকটে আনা বোঝানো হয়েছে। চেয়ারটাকে আমার নিকটে আনো বা আমার দিকে আনো, এই ধরনের কথা বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়েছে? টু ব্যবহার করতে হয়েছে। কিন্তু কারোর জন্য বোঝালে সেটার ক্ষেত্রে আমাদের ফর ইউজ করতে হয়। এখন দেখা যাক এই দুইটা প্রশ্নের সঠিক উত্তর। এখানে দেখো দুইটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে। লেট এ কাপ অফ টি বি ব্রট ফর মি। তারপর একটা বলা হয়েছে লেট দ্য চেয়ার বি ব্রট টু মি। এখানে বলা হয়েছে চেয়ারটা আমার দিকে আনো বা চেয়ারটা আমার নিকটে আনো, আমার কাছে আনো। আর এখানে বলা হয়েছে আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। স্প্রেড এ ম্যাট অন ইট, এটা একটু ব্যতিক্রম। এখানে স্প্রেড এবং আরেকটা শব্দ আছে পুট, এই দুইটা শব্দ থাকতে পারে। যদি এই দুইটা শব্দ থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসটাকে পেসিভ করার ক্ষেত্রে আমাদের হ্যাভ ইউজ করতে হয়। তাহলে হ্যাভ কোথায় আছে? শুধুমাত্র লাস্টে অপশনে আছে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে অপশন নাম্বার ডি, হ্যাভ এ ম্যাট স্প্রেড অন ইট। দেখো বাকি সব কিন্তু সেম, জাস্ট ল্যাটের পরিবর্তে হ্যাভ ব্যবহৃত হয়েছে। তারপর অবজেক্ট হিসাবে এখানে যে এম্যাটটা ছিল, এম্যাটটা কিন্তু অবজেক্ট হিসাবে চলে আসছে, অবজেক্ট চলে আসছে। এখন অবজেক্টের পরে একটা বি থাকে না? বি থাকে কখন থাকে? যখন আমরা লেট ইউজ করি। বাট এখানে কি আমরা লেট ইউজ করছি না, যখন আমরা হ্যাভ দিয়ে পেসিভ ভয়েস করবো তখন আমাদের এই বিটা কি দরকার নেই। এই জন্য এখানে বিটা ইউজ করা হয় নাই, সরাসরি ভি3 ইউজ করা হয়েছে। এটা কিন্তু ভি3 মাস্ট, এটা মাথায় রাখবা। তারপর অন ইট ব্যবহার করা হয়েছে, কারণ হ্যাভের পর তো আমরা নর্মালি এমনিতেই ভি3 ইউজ করি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর এখানে যদি আমরা পেসিভ ভয়েস করতেছি, পেসিভ ভয়েস বলতে তো পেসিভের ক্ষেত্রে আমাদের ভি3 ইউজ করতে হবে। কখনই আমরা অন্য কিছু ইউজ করতে পারবো না। সেজন্য এখানে লেটের পরিবর্তে হ্যাভ ব্যবহৃত হয়েছে। স্প্রেড অ্যান্ড পুট থাকলে হ্যাভ ব্যবহৃত হয়, এরপর যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা ব্যবহৃত হয়েছে, তারপর সরাসরি ভি3 ব্যবহৃত হয়েছে। বাকি যেটা থাকবে সেটা বাকি সেভাবেই রেখে দিবা। আশা করি ক্লিয়ার। এগুলো ছিল ইম্পারেটিভ সেন্টেন্সের যত স্ট্রাকচার, এর বাইরে কিছু নেই। এই যে আমরা আগে একটা নেগেটিভ সেন্টেন্স পড়লাম না, এখানে যদি নট না থেকে নেভার থাকতো, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা লেটের পরেই জাস্ট নেভারটা বসাই দিতাম। এখানে লেটের পরে নট বসাইছিলাম না, এখানে নেভারটা কিন্তু লেটের পরেই বসাই দিতাম। তার মানে বোঝাই যাচ্ছে নিয়ম আমাদের সবই সেম ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, জাস্ট কিছু চেঞ্জ হবে। নটটা আগে বসবো নাকি পরে বসবে সেটাও আমরা একদম ক্লিয়ার করে দিয়েছি। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের সমস্ত কিছু শেষ। এখন বাকি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা করলে আমাদের ভয়েসের 5টা যে স্ট্রাকচার আছে না, ইম্পারেটিভ, অবজেক্টিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সবগুলো আমাদের শেষ। শুধু বাকি থাকবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডেড। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসটা নর্মালি সবাই জানো। আমরা কি করি? ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা থাকে সেটাকে আমরা অ্যাসার্টিভ করি, অ্যাসার্টিভ করে ভয়েস করে তারপর আবার ইন্টারোগেটিভ করে ফেলি। খুব একটা ডিফিকাল্ট প্রসেস, 3-4টা স্টেপে করতে হয়। নর্মালি যারা প্র্যাকটিস করে তাদের 3-4টা স্টেপ লাগে না, দেখা মাত্রই বলতে পারে যে কোনটা পেসিভ ফর্ম হবে। আর কিন্তু এখন আমি সেগুলো দেখাবো না, এখন আমি দেখাবো যেগুলো তুমি ওভাবে করতে পারবে না, যেটা নর্মালি আমরা করে আসি। এখানে দেখো হু গ্যাভ ইউ দিস বুক টু ইউ, আর এখানে বলা হয়েছে হুম ডাজ শি হেট। দুইটা সেন্টেন্সেই অ্যাক্টিভে আছে, এই দুইটা সেন্টেন্সকে আমাদের পেসিভ করতে হবে। এই সেন্টেন্সটাকে পেসিভ করার ক্ষেত্রে যেহেতু এখানে হু আছে সেজন্য তোমাকে পেসিভ ভয়েসে বাই হুম ইউজ করতে হবে। যেহেতু আমাদের এখানে সাবজেক্ট চলে আসে, তারপরে আমাদের কি একটা ইউজ করতে হবে? ভার্ব ইউজ করতে হবে। সেই ভার্বটা আমরা কীভাবে ইউজ করবো? এই টেন্সটাকে ফলো করে ইউজ করবো। এখানে গ্যাপ যেহেতু আছে তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বি2 ফর্মে আছে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আছে, সেহেতু এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আমাদের কী ব্যবহার করতে হবে? ওয়াজ ব্যবহার করতে হবে। বাই হুম ওয়াজ, তারপর দিস বুক আসবে, এখানে ওয়াজ দিস বুক। এরপর ভার্বটা কি ছিল? গ্যাপ ছিল। এই গ্যাপের এখন বি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন ব্যবহৃত হবে। বাই হোম
ওয়াজ দিস বুক গিভেন, এরপর বাকি যে টু ইউ ছিল সেই টু ইউটা রয়ে যাবে। এটাই হচ্ছে এই সেন্টেন্সের পেসিভ ফর্ম। তাহলে এটার সামারি কি? এটার সামারি হচ্ছে যদি হু যুক্ত কোনো অ্যাক্টিভ সেন্টেন্স থাকে সেটাকে পেসিভ করার সময় তোমাকে হু এর পরিবর্তে বাই হুম ব্যবহার করতে হবে। এখানে কিন্তু দিস বুক নামে একটা অংশ ছিল যেটাকে আমরা বুঝতে পারছি যে আসলে আমাকে কি দেওয়া হচ্ছে, আমাকে একটা বই দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এখানে হুম ডাজ শি হেট, সে যাকে ঘৃণা করে সেটা কি এখানে আছে? সেটা কিন্তু এখানে নাই। এখানে কি সরাসরি আমরা অবজেক্টটাকে নিয়ে আসতে পারবো? এখানে দিস বুকটাকে আমরা অবজেক্ট হিসেবে নিয়ে আসছিলাম, কিন্তু এখানে তো আমরা অবজেক্ট হিসেবে নিয়ে আসতে পারবো না। সে তোমাকেও হেট করতে পারে, সে আমাকেও হেট করতে পারে, কিন্তু কাকে হেট করে সেটা নির্দিষ্ট না। সেজন্য এখানে যেরকম হুম দ্বারা বোঝানো হয়েছে, পেসিভ ভয়েসেও এই হুমটাকে আমাদেরকে ইনডিরেক্টলি বোঝাতে হবে, কারণ এখানে সেই পার্সনটা উল্লেখিত নাই যে পার্সনটাকে সে ঘৃণা করছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? আগে আমরা হুকে হুম বানাইছি, এখন হুমকে আমরা হু বানাবো, হু। তারপর সেন্টেন্সের টেন্স অনুযায়ী আমাদের এখানে ভার্ব আনতে হবে। এখানে যেহেতু ডাস ছিল, এখানে ই একটা এক্সট্রা চলে আসছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রশ্ন করার জন্য এখানে হেটস এর এসটাকে উঠিয়ে দিয়ে ডাস ব্যবহার করা হয়েছে। তো এখানে কি করতে হবে? ইজ, হু ইজ হেট যেটা আছে, হেটের পাস্ট ফর্ম কি হবে? হেটেড, হু ইজ হেটেড। তারপর বাই শি যেটা ছিল সাবজেক্টটা, সেটা অবজেক্ট ফর্ম হবে হার, হু ইজ হেটেড বাই হার। এটাও কি ইন্টারোগেটিভ সেন্টেন্সেই হবে, কারণ এখানে আমরা ভয়েস চেঞ্জ করতেছি, ট্রান্সফরমেশন করে ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ করতেছি না। আগেরটার ক্ষেত্রেও কি প্রশ্নবোধক ছিল, এটার ক্ষেত্রেও কি হবে? প্রশ্নবোধক হবে। অ্যাক্টিভ করি বা পেসিভ করি, সেন্টেন্সের ফরমেশনটা সেমই থাকবে, অর্থাৎ ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভই থাকবে, অ্যাসার্টিভ থাকলে অ্যাসার্টিভই থাকবে, কারণ এখানে আমরা ট্রান্সফর্ম করতেছি না, এখানে জাস্ট আমরা ভয়েস ফর্ম চেঞ্জ করছি। তাহলে এখন কিছু এক্সাম্পল দেখা যায়। হোয়ার ডিড ইউ সি হার, এই সেন্টেন্সটা আর আগের সেন্টেন্সটা কিন্তু এক না। আগে আমরা হু পড়ছি এবং হুম পড়ছি। হুম দিয়ে অ্যাক্টিভ ভয়েস থাকলে সেটাকে কীভাবে পেসিভ করতে হয়, হু দিয়ে অ্যাক্টিভ ভয়েস থাকলে সেটাকে কীভাবে পেসিভ করতে হয় সেটা দেখেছি। এছাড়া বাকি যত নিয়ম আছে সবগুলো কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেম টু সেম। এখানে দেখো হোয়ার আছে, এখানে হু বা হুম নাই। ডিড ইউ সি হার, এই সেন্টেন্সটাকে নর্মালি আমরা অ্যাসার্টিভ করতে পারি, অ্যাসার্টিভ করার পর আমরা সেটাকে সরাসরি পেসিভ করতে পারি। তাহলে হোয়ারের কোনো কাজ এখানে কি আছে? নাই। আমাদের মেইনলি কাজ হচ্ছে এইটুকু। ডিড দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এখানে ইউ, এখানে সির জায়গায় স হতো, যেহেতু কোশ্চেন করা হয়েছে এই জন্য এখানে হোয়ার ব্যবহার করতে হয়েছে। তাহলে এখানে অবজেক্টটা কে? অবজেক্টটা হচ্ছে হার, তাহলে হারের যে সাবজেক্টিভ ফর্ম সেটা হবে কি? শি হবে। তাহলে এর আনসারটা কি হবে? হোয়ার। এরপর ভার্ব যেহেতু ডিড আছিল, ডিড কি হবে এখানে? না, কারণ ডিড তো এটা ইনডিফিনিট ছিল দেখে কোশ্চেন করা হয়েছে, কিন্তু যখন আমরা পাস্ট ইনডিফিনিটকে পেসিভ করি তখন আমরা কি করি? ওয়াজ বা ওয়ার ইউজ করি। এখানে আমরা হারকে সাবজেক্ট হিসেবে নিচ্ছি পেসিভ ভয়েসে, সেই জন্যই হারের সাথে আমাদের কোন ভার্বটা যাবে? ওয়াজ যাবে। এখানে হোয়ার ছিল, এখন হোয়ারের পরে এখানে ওয়াজ হবে। তারপর এখানে হারের পরিবর্তে কি হচ্ছে? শি হচ্ছে, কারণ অবজেক্ট ছিল এখন সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি। এখন কি যে ভার্বটা ছিল সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হোয়ার ওয়াজ শি সিন। তারপর নর্মাল রুলস অনুযায়ী বাই, এরপর যে ইউটা ছিল সেটা অবজেক্টিভ ফর্ম হবে, আর ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই হয়, লাস্টে একটা কোশ্চেন মার্ক থাকবে। এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখা যাক এটা অপশনে আছে কিনা। হোয়ার ডিড শি সিন, এটা কি হবে? না, কারণ ডিডটা চেঞ্জ হয় না, কারণ এখানে তো ডিড দ্বারা বোঝাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট, আর আমাদের চেঞ্জ করতে হবে পাস্ট ইনডিফিনিটের পেসিভ ফর্ম কি করতে হয়? ওয়াজ বা হোয়ার দিয়ে করতে হয়। তাহলে এখানে ওয়াজ বা হোয়ার আছে কোথায়? বাকি তিনটা অপশনে আছে। তো এই এ নাম্বার অপশনটা বাদ দিয়ে বাকি যে তিনটা অপশন আছে সেই অপশনগুলোতে আমরা দেখব যে কোনটা সঠিক উত্তর। হোয়ার ওয়াজ সিন, এখানে কি অবজেক্ট ফর্মটা সাবজেক্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে? না, এখানে অবজেক্ট ফর্ম যে হারটা ছিল সেটা সাবজেক্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয় না, সো এটা বাদ। লাস্টে যেটা কোশ্চেন আছে সেটা দেখো, হোয়ার ওয়াজ শি সিন বাই ইউ, এটা আমাদের একদম উত্তরের সাথে মিলে গেছে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? এইটা। আর এইখানে যে বি নাম্বার অপশনটা কেন হয় নাই? কারণ এই যে এই জায়গায় সি আছে, ভার্বের ফর্ম চেঞ্জ করা হয় না, এটা কি হবে? V3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে সি ছিল সিন হবে, যেহেতু সিন হয় নাই সেহেতু এই বি নাম্বার অপশনটাও বাদ। আশা করি ক্লিয়ার। এই ছিল ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং যাবতীয় ভয়েসের যত স্ট্রাকচার আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ছাড়া সব স্ট্রাকচারের বিস্তারিত আলোচনা। আশা করি এই তিনটা ক্লাসের মাধ্যমে তোমাদের ভয়েসের এতটুকু কভার হয়ে গেছে। এখন বাকি যে কমপ্লেক্স আছে, সিম্পল আছে, কম্পাউন্ড সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জিং আছে, সেটা আমরা পরবর্তী ক্লাস দেখব। সেটা দেখার মাধ্যমে আমাদের ভয়েস শেষ হবে। এরপর বাকি যেই 5টা টপিক আছে সেই 5টা টপিক নিয়েও বিস্তারিত আলোচনা করার মাধ্যমে আমাদের পুরো এগ্রিকালচারের এগ্রি ইংলিশের যে কোর্স প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টটা আমরা কমপ্লিট করব। প্রতিটা ক্লাসের মতো এই ক্লাসে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। জাস্ট 2টা কোশ্চেন দেওয়া হয়েছে, এই 2টা কোশ্চেনের একটার পেসিভ ফর্ম, একটার অ্যাক্টিভ ফর্ম কী হবে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে। এগ্রি ইংলিশ কোর্সের পাশাপাশি আমাদের চ্যানেলে কিন্তু হাজী দানেশ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পেশালও ইংলিশের কোর্স চলছে। তোমরা যদি এই 2টা কোর্স আমাদের চ্যানেল থেকে করতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোর্সের নতুন ক্লাস আসা মাত্রই তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ,
ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ফেসবুক পেজের মাধ্যমে তোমরা তোমাদের সমস্যাগুলো আমাদের কাছে মেসেজ করে পাঠাতে পারো, আমরা সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মের সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। নতুন ক্লাস আপলোড করার পর আমরা সেখানেও পোস্ট করে থাকি, এমনকি প্রতিটা ক্লাসের ম্যাটেরিয়ালস অর্থাৎ পিডিএফগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। সেজন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে। আর ফেসবুক গ্রুপের মাধ্যমে তোমরা তোমাদের সমস্যাগুলি পোস্ট আকারেও আমাদেরকে জানাতে পারবে। তো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। পাশাপাশি লাইক এবং কমেন্ট করার মাধ্যমে তোমরা আমাদেরকে উৎসাহিত করতে পারো নতুন কোনো ভিডিও বানানোর জন্য। আল্লাহ হাফেজ।